প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ অনার্স মাইক্রো ইকোনমিক্সের উপযোগ অর্থাৎ ইউটিলিটির দ্বিতীয় ক্লাস করব। ইতিমধ্যে আমরা প্রথম ক্লাস করে ফেলেছি, তবে এই ক্লাসটা করার আগে আমি একটু সবার দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হলো, অনেকেই বলছো যে স্যার মাইক্রো ইকোনমিক্সের আরও ক্লাস দরকার, ম্যাক্রো ইকোনমিক্সের বা ম্যাথমেটিক্সের আরও ক্লাস দরকার। আসলে এ পর্যন্ত অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে। যদি আমার চ্যানেলে তোমরা যাও তাহলে দেখবে সেখানে এ পর্যন্ত 52টি ক্লাস দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ক্লাস দেওয়া হবে। এমনকি যে ক্লাসগুলো প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, যেমন জাতীয়ের প্লেলিস্টে জাতীয়ের সমস্ত ক্লাসগুলো পাওয়া যাবে, ভোগের প্লেলিস্টে ভোগের সমস্ত ক্লাসগুলো পাওয়া যাবে, ইলাস্টিসিটির প্লেলিস্টে ইলাস্টিসিটির সমস্ত ক্লাসগুলো পাওয়া যাবে। যাক, এখন আমরা ইউটিলিটি নিয়ে আলোচনা করব। এটা আমাদের সেকেন্ড ক্লাস। আমরা আলোচনা করব কিভাবে একটা মোট উপযোগ রেখা অঙ্কন করা যায়। মোট উপযোগ রেখা কিভাবে অঙ্কন করা যায় এটি আলোচনা করার পূর্বে প্রথমে আমি আলোচনা করব রেখার স্লোপ নিয়ে। কারণ রেখার স্লোপ সম্পর্কে যদি আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা অতি সহজে মোট উপযোগ রেখা অঙ্কন করতে পারব। আর আমি মনে করি মাইক্রো ইকোনমিক্সের যতগুলো ক্লাস আছে এই ক্লাসের ভিতরে এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এখানে আমি স্লোপ নিয়ে বিস্তারিত আলোচনা করছি। স্লোপটা কি? স্লোপটা হচ্ছে দুটি অতি নিকটবর্তী বিন্দুর লম্ব দূরত্ব ও ভূমি দূরত্বের পরিবর্তনের অনুপাত। আমি আবারও বলছি, স্লোপটা হচ্ছে দুটি অতি নিকটবর্তী বিন্দুর লম্ব দূরত্ব ও ভূমি দূরত্বের পরিবর্তনের অনুপাত। আমি এখানে ভূমি অক্ষে এক্স, লম্ব অক্ষে ওয়াই, এমএন হচ্ছে একটি রেখা। এই রেখার ই আর এফ হচ্ছে, আমরা ধরে নিচ্ছি দুইটা বিন্দু হচ্ছে অতি নিকটবর্তী। যদিও এখানে যথেষ্ট গ্যাপ আছে, বোঝার সুবিধার্থে এখানে আমি এই গ্যাপ রেখেছি, কিন্তু ধরে নিতে হবে এই ই এবং এফ বিন্দু অতি নিকটবর্তী। এখন আমি বলেছি দুটি অতি নিকটবর্তী বিন্দুর লম্ব দূরত্ব ভূমি দূরত্বের পরিবর্তনের অনুপাত। এখানে প্রথম জিনিসটা খেয়াল করতে হবে, আমি অনুপাত বলেছি। যেহেতু আমি অনুপাত বলেছি সেই জন্য আমি একটা ভগ্নাংশ চিহ্ন দিয়েছি। যেমন যে কোনো অনুপাত, এ অনুপাত বি সমান কত, একটা ভগ্নাংশ চিহ্ন, উপরে এ থাকবে নিচে বি থাকবে। তাই অনুপাতের কারণে আমি ভগ্নাংশ চিহ্ন দিয়েছি। যেহেতু লম্ব দূরত্বটা আগে বলেছি, এই যে লম্ব দূরত্ব লিখেছি, ভূমি দূরত্বটা নিচে লিখেছি। যেহেতু পরিবর্তন বলেছি এই জন্য একটা ডেল্টা চিহ্ন দিয়েছি। ডেল লম্ব দূরত্ব মানে কি? লম্ব দূরত্বের পরিবর্তন। এই চিহ্ন দ্বারা পরিবর্তন বোঝায়। ডেল ভূমি দূরত্ব মানে ভূমি দূরত্বের পরিবর্তন। তাহলে এই চিহ্নটা, এই ডেল চিহ্নটা কি প্রকাশ করছে? পরিবর্তন প্রকাশ করছে। এখন ই এবং এফ দুইটা অতি নিকটবর্তী বিন্দু। এই ই বিন্দুতে লম্ব দূরত্ব হচ্ছে ই কিউ ওয়ান, আর এফ বিন্দুতে লম্ব দূরত্ব হচ্ছে এফ কিউ ওয়ান। আমি আবারও বলছি, ই বিন্দুতে লম্ব দূরত্ব হচ্ছে ই কিউ ওয়ান, আর এফ বিন্দুতে লম্ব দূরত্ব কত? এফ কিউ টু। তাহলে লম্ব দূরত্বের পরিবর্তনটা কত হচ্ছে? চেঞ্জ অফ লম্ব। কি লিখছি আমি? চেঞ্জ অফ লম্ব। আমি দূরত্ব লিখলাম না, দূরত্ব লিখলাম না সংক্ষেপের জন্য, জাস্ট চেঞ্জ অফ লম্ব লিখলাম। কত? যে এই বিন্দুতে কত ছিল? ই কিউ ওয়ান, ই কিউ ওয়ান মাইনাস এফ বিন্দুতে কত? এফ কিউ টু, এফ কিউ টু। ক্লিয়ার? এখন আমি কি করলাম, যে ই কিউ ওয়ান মাইনাস এফ কিউ টু যে কথা, কে ই কিউ ওয়ান একই কথা, কে কিউ ওয়ান সমান কত হলো? ই কে।
ই কে। আমি আবারও বলছি, ই বিন্দুতে লম্ব দূরত্ব হচ্ছে ই কিউ ওয়ান, এফ বিন্দুতে লম্ব দূরত্ব হচ্ছে এফ কিউ টু। তাহলে পরিবর্তন বের করতে হলে একটি হতে আরেকটি বিয়োগ করতে হবে। আমি ই কিউ ওয়ান হতে এফ কিউ টু বিয়োগ করেছি, ই কিউ ওয়ান জায়গায় রেখেছি, এফ কিউ টুর জায়গায় আমি কে কিউ ওয়ান লিখলাম, কে কিউ ওয়ান লিখলাম। এখন ই কিউ ওয়ান থেকে কে কিউ ওয়ান যদি বাদ দেই তাহলে কোনটা থাকে? ই কে থাকে। তা লম্ব দূরত্ব আবার কত বেরিয়েছে? ই কে বেরিয়েছে। এখন ভূমি দূরত্ব কত? চেঞ্জ অফ ভূমি আমাকে দেখতে হবে ই বিন্দুতে ভূমি কত? অ কিউ ওয়ান, অ কিউ ওয়ান। এফ বিন্দুতে ভূমি কত? অ কিউ টু বিয়োগ অ কিউ টু। আমি আবারও বলছি, ই বিন্দুতে ভূমি হচ্ছে কত? অ কিউ ওয়ান, আর এফ বিন্দুতে ভূমি কত? অ কিউ টু। এই ই বিন্দুতে ভূমি হচ্ছে এই রেখাটা টানার পর অ কিউ ওয়ান, মানে এই যে এতটুকু, আর এফ বিন্দুতে ভূমি হচ্ছে অ কিউ টু। তাহলে ভূমি দূরত্ব পেতে হলে অ কিউ ওয়ান থেকে অ কিউ টু বাদ দিলাম। তাহলে অ কিউ ওয়ান থেকে অ কিউ টু বাদ দিলে থাকে কত? কিউ ওয়ান কিউ টু। কত থাকে? কিউ ওয়ান কিউ টু। আমি আবার বলছি, এই অ কিউ ওয়ান বিয়োগ অ কিউ টু, তাহলে অ কিউ টু থেকে অ কিউ ওয়ান বাদ দিলাম, থাকে কত? কিউ ওয়ান কিউ টু। এখানে কিন্তু একটা মাইনাস চিহ্ন আসে। কি চিহ্ন আসে? মাইনাস চিহ্ন আসে। কেন মাইনাস চিহ্ন আসে? অ কিউ ওয়ান এর চেয়ে অ কিউ টু বড়, তাহলে ছোটোর থেকে যদি বড় বিয়োগ দেই তাহলে মাইনাস চিহ্নটা আসে। আমি মাইনাস চিহ্নটা ইগনোর করছি, মাইনাস চিহ্নটাকে কি করলাম? ইগনোর করছি। তাহলে ভূমি দূরত্ব কিউ ওয়ান কিউ টু সমান কত? কিউ ওয়ান কিউ টু যে কথা, কে এফ একই কথা, কে এফ, কে এফ একই কথা। তাহলে এই রেখার আমি ই বিন্দুর যদি স্লোপ বের করতে চাই, কোন বিন্দুর? এই বিন্দুর, তাহলে আমাকে কি করতে হবে? যে চেঞ্জ অফ লম্ব দূরত্ব, অর্থাৎ লম্ব দূরত্বের পরিবর্তন কত বসাবো? ই কে, ই কে। আর ভূমি দূরত্বের পরিবর্তন কত বসাবো? কে এফ, কে কে এফ। ভূমি দূরত্বের পরিবর্তন কত বসাবো? কে এফ। তো এইভাবে আমরা কি করি, যে একটা রেখার কোন বিন্দুর স্লোপ কি করি? আমরা বের করি। এখন এই যে স্লোপ, তো মূল সূত্রটা কি স্লোপের? মূল সূত্র হচ্ছে স্লোপ, এস এল ও পি, স্লোপ, লম্ব দূরত্বের পরিবর্তন। আচ্ছা, এই লম্বককে কে ধরা হয়েছে? ওয়াই ধরা হয়েছে। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডি ওয়াই। লম্বকে কি ধরা হয়েছে? ওয়াই। লম্ব দূরত্বের পরিবর্তন, এর মানে ওয়াই এর কি পরিবর্তন, যেহেতু লম্বককে আমরা ওয়াই ধরেছি। আর ভূমি দূরত্বের পরিবর্তন, ভূমি দূরত্বের পরিবর্তন, ভূমিকে কি ধরেছি? এক্স, ডিএক্স। তাহলে এই ডি ডি এক্স অফ ওয়াই হচ্ছে কি? স্লোপ। তাহলে এটাকে আমরা আরেকটু এইভাবে লিখছি, ডি ওয়াইটা কি? লম্বকের চলক, ডি লম্বকের কি চলক, ডিভাইডেড বাই ডি ভূমি অক্ষের চলক। তাহলে আমি একটু ব্যাখ্যাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে স্লোপ হচ্ছে লম্ব দূরত্বের পরিবর্তন বাই ভূমি দূরত্বের পরিবর্তন। তাহলে এখন লম্বককে যদি আমরা ওয়াই ধরি, এর মানে কি? স্লোপটা হচ্ছে ওয়াই এর পরিবর্তন, আর ভূমি দূরত্ব যদি এক্স ধরি তাহলে ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন। তাহলে ওয়াই এর পরিবর্তনকে আমরা ডিওয়াই আর এক্স এর পরিবর্তনকে আমরা ডিএক্স দ্বারা প্রকাশ করেছি। আর লম্বককে তো আমার ওয়াই না থেকে অন্য কোনো চলক থাকতে পারে। লম্বককে যদি জেড ধরি তাহলে কি লিখবো? এখানে ডি জেড। এই জন্য আমি ডি লম্ব অক্ষের চলক বলেছি, আর নিচে হবে ডি ভূমি অক্ষের চলক। এটা হচ্ছে আমাদের স্লোপের কি কনসেপ্ট। এখন আমি আরেকটু চিত্রের মাধ্যমে স্লোপ সম্পর্কে আরেকটু আমি আলোচনায় যাব। আমরা দেখি, এই রেখাটার স্লোপ যখন আমরা বার করব, এখানে ই থেকে কে এফ বিন্দুতে, ই থেকে এফ বিন্দুতে লম্ব কমছে না বাড়ছে? লম্ব কমে গেছে। তারপর স্লোপ বলেছি
ডি লম্ব অক্ষের চলকের কি, ডি লম্ব অক্ষের চলক বাই ডি ভূমি অক্ষের চলক। তাহলে আমরা দেখছি ই থেকে এফ বিন্দুতে লম্ব অক্ষের চলক কমে গেছে। হ্যাঁ, এই বিন্দুতে এই ছিল, এফ বিন্দুতে কতটুকু, লম্ব অক্ষের চলক এতটুকু। তাহলে কতটুকু কমছে, ই কে কমছে। এই যে কমে গেছে, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, মাইনাস দ্বারা। আবার ই থেকে এফ বিন্দুতে ভূমি অক্ষের চলক কি হয়ে গেছে, বেড়ে গেছে। তো বাড়াটাকে কি দ্বারা প্রকাশ করছি আমরা, প্লাস দ্বারা। আমি আবার একটু দৃষ্টি আকর্ষণ করছি যে ই থেকে এফ বিন্দুতে, ই থেকে এফ বিন্দুতে আমরা কি দেখছি, লম্ব ই থেকে এফ বিন্দুতে, এ আগে লম্ব এটা ছিল, এখন এইটা হয়ে গেছে। তো লম্ব কতটুকু কমছে, ই কে কমে গেছে। এই কমাটাকে আমরা কি দ্বারা দেখিয়েছি, মাইনাস দ্বারা। আবার ই থেকে এফ বিন্দুতে ভূমি কে এফ পরিমাণ কি হয়ে গেছে, বাড়ছে, বাড়াটাকে প্লাস দ্বারা। মাইনাসে প্লাসে কি, মাইনাস। এর মানে আমরা বুঝলাম স্লোপ যদি মাইনাস হয়, রেখা ডান দিকে নিম্নগামী। এই যে এই রেখাটা কি হয়েছে, ডান দিকে নিম্নগামী। তাহলে আমরা লিখতে পারি স্লোপ ঋণাত্মক হলে রেখা ডান দিকে নিম্নগামী হয়। আমরা কি লিখতে পারি, স্লোপ ঋণাত্মক হলে রেখা ডান দিকে নিম্নগামী। আমরা এই লিখেছি স্লোপ মাইনাস হলে রেখা ডান দিকে নিম্নগামী হয়। অর্থাৎ আমরা যদি কোনো রেখার স্লোপ মাইনাস যদি প্রমাণ করতে পারি, তাহলে ওই রেখাটা ডান দিকে কি হবে, নিম্নগামী হবে। এরপরে আমরা আসি যে এই যে রেখাটা, এটা ডান দিকে ঊর্ধ্বগামী। আমরা দেখি এই যে দুইটা বিন্দু, এই ই বিন্দু থেকে কোথায়, এফ বিন্দু, ভূমি কি হয়েছে, বাড়ছে। তো ভূমি বাড়াটা মানে কি, তাহলে স্লোপটা কি লিখেছি আমরা, ডি লম্ব অক্ষের চলক বাই কি, ডি ভূমি অক্ষের চলক। তাহলে এই ই থেকে এফ বিন্দুতে কে বাড়ছে, ভূমি বাড়ছে, মানে ভূমি অক্ষের চলক বাড়ছে, বাড়াটা কি, প্লাস। আবার ই থেকে এফ বিন্দুতে লম্ব কি, ই থেকে এফ বিন্দুতে লম্ব বাড়ছে, কতটুকু বাড়ছে, লম্ব এই কে এফ পরিমাণ বাড়ছে, কারণ ই থেকে এফ উপরে, তো লম্ব কতটুকু বাড়ছে, কে এফ, মানে লম্ব অক্ষের চলক বাড়ছে। তাহলে ডি মানে পরিবর্তন, লম্ব অক্ষের চলকের পরিবর্তন, যে কোনো পরিবর্তন বাড়া যদি হয় তাহলে মানে কি, প্লাস। প্লাসে প্লাসে প্লাস। তাহলে আমরা কি বলতে পারি, যে স্লোপ যদি ধনাত্মক হয়, রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। স্লোপ ধনাত্মক হলে, এই যে 2 নাম্বার পয়েন্ট, স্লোপ এস এল ও পি, স্লোপ কি হলে, ধনাত্মক হলে রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। তাহলে আমরা লিখতে পারি যে স্লোপ যদি কি হয়, ধনাত্মক হয়, তাহলে একটা রেখা কি হবে, ডান দিকে ঊর্ধ্বগামী হবে, যদি স্লোপ যদি কি হয়, ধনাত্মক হয়, রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। এখন আমরা আসি যে আরো কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। স্লোপ যদি স্থির হয়, রেখা সরলাকৃতির হবে। 3 নাম্বার পয়েন্ট, স্লোপ যদি কি হয়, স্থির হয়, রেখা কি হবে, রেখা সরলাকৃতি হবে, সরলাকৃতি হবে। স্লোপ যদি কি হয়, স্থির হয়, তাহলে রেখা কি হবে, সরলাকৃতির হবে। আর 4 নাম্বার পয়েন্ট মনে রাখতে হবে আমাদের, স্লোপ স্থির কি হয় না হয়, রেখা বক্রাকার হবে। স্লোপ স্থির না হয়, তাহলে রেখা বক্রাকার হবে। তাহলে প্লিজ আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। 1 নাম্বার, স্লোপ মাইনাস হলে রেখা ডান দিকে নিম্নগামী হয়। 2 নাম্বার, স্লোপ ধনাত্মক হলে রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। 3 নাম্বার, স্লোপ স্থির হলে রেখা সরলাকৃতির হয়। 4 নাম্বার, স্লোপ যদি স্থির না হয়, তাহলে রেখা কি হবে, বক্রাকার হবে, রেখা বক্রাকার হবে। এখন আমরা জানি বক্ররেখার কোনো বিন্দুর স্লোপ বের করতে হলে
ওই বিন্দু দিয়ে স্পর্শক টানতে হবে এবং এক্ষেত্রে ওই স্পর্শকের স্লোপ হলো বক্ররেখার ওই বিন্দুর স্লোপ। আমি আবারও বলছি, বক্ররেখার কোনো বিন্দুর স্লোপ যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে, ওই বিন্দু দিয়ে একটা স্পর্শক টানতে হবে। ওই স্পর্শকের স্লোপ হলো বক্ররেখার ওই বিন্দুর কি স্লোপ। মনে করি এটা একটা বক্ররেখা, এটার ই বিন্দুর স্লোপ বার করবো, তাহলে ই বিন্দু দিয়ে একটা স্পর্শক টানতে হবে। এই স্পর্শকের স্লোপটা হচ্ছে ই বিন্দুর স্লোপ। এফ বিন্দুর স্লোপ বার করবো, তাহলে এফ বিন্দু দিয়ে কি করতে হবে, একটা স্পর্শক টানতে হবে। R1 স্পর্শক, R2 স্পর্শক, এই R2 স্পর্শক হলো এফ বিন্দুর কি স্লোপ। তবে আবারও দৃষ্টি আকর্ষণ করছি, বক্ররেখার কোন বিন্দুর স্লোপ যদি আমরা কি করতে চাই, বার করতে চাই, তাহলে সেই বিন্দু দিয়ে কি করতে হবে, একটা স্পর্শক টানতে হবে। সেই স্পর্শকের স্লোপ হলো বক্ররেখার ওই বিন্দুর স্লোপ। যেমন এই একটা বক্ররেখা, এই বিন্দুর স্লোপ বার করার জন্য একটা স্পর্শক টেনেছি R1, এ বিন্দুর স্লোপ বের করার জন্য আরেকটা স্পর্শক টেনেছি R2। R1 স্পর্শকের স্লোপ হচ্ছে ই বিন্দুর স্লোপ, R2 স্পর্শকের স্লোপ হচ্ছে এফ বিন্দুর স্লোপ। এই দুইটা স্পর্শকের ভিতরে R2 স্পর্শকটা হচ্ছে ফ্ল্যাটার, R1 এর চেয়ে কে ফ্ল্যাটার, R2 ফ্ল্যাটার, অতএব R2 এর স্লোপ কম, অতএব ই হতে এফ বিন্দুতে স্লোপ কম। দুইটা স্পর্শকের মধ্যে যে স্পর্শক ফ্ল্যাটার হবে তার স্লোপ কি হবে, কম হবে। যে স্পর্শক খাড়া হবে তার স্লোপ কি হবে, বেশি হবে। এখানে ই এবং এফ, এই দুইটা বিন্দুর ই এর স্পর্শক R1 এর চেয়ে এফ বিন্দুর স্পর্শক R2 ফ্ল্যাটার, অতএব যেহেতু R2 ফ্ল্যাটার, অতএব এফ বিন্দুর স্লোপ কম। যেহেতু R1 স্টিপার খাড়া, সেহেতু ই বিন্দুর স্লোপ বেশি। শেষ কথা আবারও বলছি, বক্ররেখার কোনো বিন্দুর স্লোপ বের করতে হলে ওই বিন্দু দিয়ে স্পর্শক টানতে হবে। এখন দুইটা বিন্দুর ভিতরে কোন বিন্দুর স্লোপ বেশি, কোন বিন্দুর স্লোপ কম, সেটা জানতে হলে উভয় বিন্দুর স্পর্শকের মধ্যে যে বিন্দুর স্পর্শক ফ্ল্যাটার, এই যে এভাবে ফ্ল্যাটার হবে, ঢালু হবে, সেটা স্লোপ কম হবে। আর যেটা স্পর্শক খাড়া হবে সেই বিন্দুর স্লোপ বেশি হবে। তাহলে আমরা যে বক্ররেখার স্লোপ সম্পর্কে একটা আইডিয়া আমরা কি করলাম, আমরা পেলাম। এখন আমরা একটু মোট উপযোগ রেখা অঙ্কন করব। এই মোট উপযোগ রেখা অঙ্কন করার আগে আমি এর আগে প্রান্তিক উপযোগ পড়িয়েছি। প্রান্তিক উপযোগের সংজ্ঞাটা কি? প্রান্তিক উপযোগের সংজ্ঞা হচ্ছে দ্রব্যের ভোগের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। এইটাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করি ডি টিইউ বাই কত, ডি কিউ। এখানে কিউ হচ্ছে দ্রব্যভোগের পরিমাণ আর টিইউ হচ্ছে টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ। আমি আবারও বলছি, এখানে কিউ হচ্ছে দ্রব্যভোগের পরিমাণ আর টিইউ হচ্ছে মোট উপযোগ। তাহলে ডি টিইউ বাই ডি কিউ মানে দ্রব্যের ভোগের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের পরিবর্তন। কারণ আমরা জানি ডি এক্স অফ ওয়াই, এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে এক্স এর এক একক পরিবর্তনের ফলে ওয়াই এর পরিবর্তন। তাহলে এটার অর্থ হচ্ছে কিউ এর এক একক পরিবর্তনের ফলে টিইউ এর পরিবর্তন। কিন্তু অর্থনীতির যারা স্টুডেন্ট তারা জানে কিউ হচ্ছে দ্রব্যভোগের পরিমাণ আর টিইউ হচ্ছে মোট উপযোগ। অতএব আমরা কিউ এর এক একক পরিবর্তন না বলে আমরা বলবো ভোগের এক একক পরিবর্তনের ফলে টিইউ মানে মোট উপযোগের পরিবর্তন, যেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন আমরা যদি একটা মোট উপযোগ রেখা যদি অঙ্কন করি, তাহলে এই টিউটা থাকে লম্বকে, মোট উপযোগটা লম্বকে, আর ভূমিয়কে থাকে দ্রব্যভোগের পরিমাণ। আমি আবারও বলছি, যখনই আমরা একটা মোট উপযোগ রেখা অঙ্কন করি, লম্বকে কে থাকে টোটাল ইউটিলিটি, ভূমিয়কে কে থাকে কিউ মানে ভোগের পরিমাণ। অর্থাৎ এখানে দুইটা চলক, একটা চলক হচ্ছে ভোগের পরিমাণ কিউ, এটা কোথায় থাকে ভূমি অক্ষে।
অপর চলক হচ্ছে মোট উপযোগ, মানে টোটাল ইউটিলিটি। এটা কোথায় থাকে? লম্ব অক্ষে থাকে। তাহলে আমি কি লিখতে পারি? ডি টিউ বাই ডি কিউ। এটা ডি লম্ব অক্ষের চলক। এই টিউটা কি? লম্ব অক্ষের চলক। ডি কিউটা কার? ভূমি অক্ষের চলক। এর মানে কি? স্লোপ। এর মানে স্লোপ। আবারও দৃষ্টি আকর্ষণ করছি, ডি টিউ। ডি টিউটা কি? মোট উপযুক্ত হচ্ছে লম্ব অক্ষের চলক। আর ডি কিউ, ডি কিউটা কি? কিউটা হচ্ছে ভূমি অক্ষের কি চলক? কোন অক্ষের চলক? ভূমি অক্ষের চলক। তাহলে ডি লম্ব অক্ষের চলক বাই ডি ভূমি অক্ষের চলক মানে স্লোপ। এবারে মোট উপযোগ হচ্ছে, প্রান্তিক উপযোগ হচ্ছে মোট উপযোগ রেখার স্লোপ। আবারও বলছি, প্রান্তিক উপযোগ হচ্ছে মোট উপযোগ রেখার স্লোপ। একইভাবে আমি এমআর, এমআর মানে কি? আমি আরেকটু বিশ্লেষণ করছি প্রান্তিকায়। প্রান্তিকায়, প্রান্তিকায়টা কি? প্রান্তিকায় হচ্ছে ডি টিআর বাই ডি কিউ। উৎপাদনের এক একক পরিবর্তনের ফলে টিআর মানে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিকায় বলে। আমরা যখন মোট আয়ের রেখা অঙ্কন করি, ভূমি অক্ষে উৎপাদন থাকে, লম্ব অক্ষে টোটাল রেভিনিউ থাকে। তাহলে কি হলো? ডি, এই টোটাল রেভিনিউটা হচ্ছে কোন চলক? লম্ব অক্ষের চলক। আর ডি কিউটা হচ্ছে কোন চলক? ভূমি অক্ষের চলক। আমি একটু আগে বলেছি স্লোপ কি? ডি লম্ব অক্ষের চলক বাই ভূমি অক্ষের চলক। তাহলে এটা কি হয়ে গেল? স্লোপ। তাহলে এমআরটা কার স্লোপ? এমআরটা হচ্ছে মোট আয় রেখার কি স্লোপ? টিআর এর স্লোপ। কার স্লোপ? টিআর এর স্লোপ হচ্ছে কে? এমআর। তাহলে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে সমস্ত প্রান্তিক হচ্ছে মোট অপেক্ষকের স্লোপ। আবার বলছি, সমস্ত প্রান্তিক হচ্ছে কার স্লোপ? মোট অপেক্ষকের স্লোপ। যেমন প্রান্তিক উপযোগ হচ্ছে মোট উপযোগ রেখার স্লোপ, প্রান্তিক আয় হচ্ছে মোট আয় রেখার স্লোপ, প্রান্তিক খরচ হচ্ছে মোট খরচ রেখার স্লোপ, প্রান্তিক ভোগ হচ্ছে ভোগ রেখার স্লোপ। তা আমাদের মনে রাখতে হবে সমস্ত প্রান্তিক হচ্ছে মোট অপেক্ষকের স্লোপ। কারণ স্লোপের আমি একটা সাধারণ দিয়েছি, ডি লম্ব অক্ষের চলক বাই ডি ভূমি অক্ষের চলক। যখন আমি মার্জিনাল ইউটিলিটি বলবো তো এটা ডি টিউ বাই ডি কিউ, মানে দ্রব্যের ভোগের এক একক পরিবর্তন ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় সেটা প্রান্তিক উপযোগ। আমরা দেখছি ডি টিউ, এই টিউটা হচ্ছে লম্ব অক্ষের চলক, কিউটা হচ্ছে ভূমি অক্ষের চলক। অর্থাৎ এই যে মার্জিনাল ইউটিলিটি সমান এইটা, এইটা মানে কি? এই বিষয়টা, অর্থাৎ স্লোপ। কার স্লোপ? মোট উপযোগ রেখার স্লোপ। তাহলে একটা জিনিস আমরা বুঝে ফেললাম, প্রান্তিক উপযোগ হচ্ছে মোট উপযোগ রেখার স্লোপ। তাহলে এখন আমরা কিছু ধারণা নিচ্ছি, সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ যদি ধনাত্মক হয় তাহলে মোট উপযোগ রেখার স্লোপ কি হবে? ধনাত্মক হবে। প্রান্তিক উপযোগ যদি ঋণাত্মক হয় তাহলে মোট উপযোগ রেখার স্লোপ কি হবে? ঋণাত্মক হবে। প্রান্তিক উপযোগ যদি +2 হয় তাহলে মোট উপযোগ রেখার স্লোপ কত হবে? স্লোপ কত হবে? +2। প্রান্তিক উপযোগ যদি +1 হয়, স্লোপ কত হবে মোট উপযোগ রেখার? +1। প্রান্তিক উপযোগ যদি -3 হয় তাহলে স্লোপ কত হবে মোট উপযোগ রেখার? -3। কেন? কারণ একটু আগে আমি বলেছি প্রান্তিক উপযোগ হচ্ছে মোট উপযোগ রেখার স্লোপ। অতএব প্রান্তিক উপযোগ যদি ধনাত্মক হয় মোট উপযোগ রেখার স্লোপ ধনাত্মক হবে। প্রান্তিক উপযোগ যদি ঋণাত্মক হয় মোট উপযোগ রেখার স্লোপ ঋণাত্মক হবে। প্রান্তিক উপযোগ যদি +2 হয় মোট উপযোগ রেখার স্লোপ +2 হবে। প্রান্তিক উপযোগ যদি +1 হয় মোট উপযোগ রেখার স্লোপ +1 হবে। প্রান্তিক উপযোগ যদি -3 হয় মোট উপযোগ রেখার স্লোপ -3 হবে। একইভাবে প্রান্তিক আয় যদি +5 হয় মোট আয় রেখার স্লোপ +5 হবে। প্রান্তিক খরচ রেখার স্লোপ যদি +3 হয় তাহলে মোট খরচ রেখার স্লোপ +3 হবে।
তাহলে আজকে একটা বিষয় আমরা জানলাম, স্লোপ হচ্ছে ডি লম্বকের চলক বাই ডি ভূমিয়কের চলক। এবং আমরা দেখেছি যে কোনো প্রান্তিককে যখন আমরা অন্তর্কলনের মাধ্যমে প্রকাশ করি তখন এটা ডি লম্বকের চলক বাই ডি ভূমিয়কের চলক হয়। অর্থাৎ যে কোনো প্রান্তিক হচ্ছে মোট অপেক্ষকের স্লোপ। এখন এই কনসেপ্ট থেকে আমরা একটা জিনিস দেখলাম, আমাদের প্রান্তিক উপযোগ যদি ধনাত্মক হয় তাহলে মোট উপযোগ রেখার স্লোপ কি হবে? ধনাত্মক। এবং কোন রেখার স্লোপ যদি ধনাত্মক হয় আমরা কি জানি? রেখা ডান দিকে, মানে ডান দিকে কি হবে? ঊর্ধ্বগামী হবে। যদি প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়, প্রান্তিক উপযোগ যদি ঋণাত্মক হয় তাহলে মোট উপযোগ রেখার স্লোপ কি হবে? ঋণাত্মক হবে। আমরা জানি কোন রেখার স্লোপ ঋণাত্মক হলে রেখা ডান দিকে নিম্নগামী হবে। এক্ষেত্রে মোট উপযোগ রেখা ডান দিকে কি হবে? নিম্নগামী হবে। আবার ব্রেইনে সেট করি আমরা, প্রান্তিক উপযোগ ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, এটা আমি পরে আলোচনা করব। আগে মনে করি প্রান্তিক উপযোগ ধনাত্মক, তাহলে মোট উপযোগ রেখার স্লোপ কি হবে? ধনাত্মক হবে। আর কোন রেখার স্লোপ ধনাত্মক হলে রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে, অর্থাৎ মোট উপযোগ রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। যদি প্রান্তিক উপযোগ রেখার স্লোপ, প্রান্তিক উপযোগ যদি ঋণাত্মক হয় তাহলে মোট উপযোগ রেখার স্লোপ কি হবে? ঋণাত্মক হবে। আর আমরা জানি স্লোপ ঋণাত্মক হলে রেখা ডান দিকে নিম্নগামী হয়, মোট উপযোগ রেখা ডান দিকে নিম্নগামী হবে। যদি প্রান্তিক উপযোগ স্থির থাকে, কি বলেছি? প্রান্তিক উপযোগ যদি কি থাকে? স্থির থাকে, তাহলে মোট উপযোগ রেখার স্লোপ কি হবে? স্থির থাকবে। আর কোন রেখার স্লোপ যদি স্থির হয় তাহলে রেখা সরল আকৃতির হবে। এর মানে হচ্ছে মোট উপযোগ রেখা সরল আকৃতির হবে। প্রান্তিক উপযোগ যদি স্থির না থাকে তাহলে মোট উপযোগ রেখার স্লোপও কি? স্থির থাকবে না। আর স্লোপ স্থির না থাকলে রেখা কি হয়? বক্রাকার হয়। অর্থাৎ মোট উপযোগ রেখা বক্রাকার হবে। মোট উপযোগ রেখা। তাহলে এখন আমরা যে স্লোপ সম্পর্কে যে ধারণা অর্জন করলাম সেই ধারণার ভিত্তিতে এখন আমরা একটা মোট উপযোগ রেখা অঙ্কন করব। এই বাম পাশে একটা তালিকা দিয়েছি। আমরা দেখেছি প্রান্তিক উপযোগ 5, 4, 3, 2, 1, 0, -1। মানে দ্রব্যের ভোগ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ কি হয়? হ্রাস পায়। দ্রব্যের ভোগ 1 একক হলে মোট উপযোগ 5, প্রান্তিক উপযোগ 5। 2 একক হলে মোট উপযোগ 9। কত বেড়েছে? 5 থেকে 9, 4 বেড়েছে, প্রান্তিক উপযোগ 4। 3 একক হলে মোট উপযোগ 12। কত বেড়েছে? 9 থেকে 12, 3 বেড়েছে, প্রান্তিক উপযোগ 3। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দ্রব্যের ভোগ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ কি হয়? হ্রাস পায়। এখন আমরা শুরু করছি। প্রথমে আমরা একটু চিন্তা করি, দ্রব্যের ভোগ 1 হলে মোট উপযোগ 5 বলেছি। দ্রব্যের ভোগ যদি 0 হতো তাহলে টোটাল ইউটিলিটি কত হবে? নিঃসন্দেহে কত? 0। নিঃসন্দেহে কত হবে? 0। আমি আবারও বলছি, দ্রব্যের ভোগ 1 একক হলে টোটাল ইউটিলিটি কত? মোট উপযোগ 5। দ্রব্যের ভোগ যদি 1 একক না হয় 0 হয়, অর্থাৎ আমি একটা দ্রব্য যদি ভোগ না করি তাহলে ওই দ্রব্য হতে প্রাপ্ত উপযোগ কত হবে? 0 হবে। মানে টোটাল ইউটিলিটি, মোট উপযোগ কত হবে? 0 হবে। আমরা ভূমি অক্ষে কিউ ধরেছি, এর মানে দ্রব্য ভোগের পরিমাণ। আর লম্বকে কি ধরেছি? টিইউ, টোটাল ইউটিলিটি, মানে মোট উপযোগের পরিমাণ। কোথায় ধরেছি? লম্ব অক্ষে ধরেছি। তাহলে দ্রব্যভোগ যদি 0 হয় আর মোট উপযোগ যদি 0 হয় তাহলে মোট উপযোগ স্টার্ট হবে মূল বিন্দু হতে। কোথার থেকে? মূল বিন্দু হতে স্টার্ট হবে। কেন? দ্রব্যের ভোগের পরিমাণ 0 হলে মোট উপযোগ 0, দুইটাই কি 0? স্টার্ট মূল বিন্দুতে। কারণ মূল বিন্দুতে ভূমি দূরত্ব Q0, মূল বিন্দুতে লম্ব দূরত্ব টোটাল ইউটিলিটি কত? 0। আমরা জানি মূল বিন্দুতে ভূমি অক্ষে ধরা চলকের মান 0 হয়। আমরা জানি মূল বিন্দুতে লম্ব অক্ষে ধরা চলকের মান 0 হয়। অতএব মূল বিন্দুতে ভূমি অক্ষে ধরা চলকের মান Q0, লম্ব অক্ষে ধরা চলকের মান
টোটাল ইউটিলিটি 0। আমি যদি বলতাম মোট উপযোগ রেখা এখান থেকে স্টার্ট হবে, অর্থাৎ লম্বককে মূল বিন্দুর উপর হতে সেট করবে, আমার এই বক্তব্যটা ভুল হবে। কেন ভুল হবে? তখন আমি মনে করি এটা হচ্ছে 3 বিন্দু, তাহলে এখানে কত কিউ ইকুয়াল টু 0 হলে, কে 0 হলে, কিউ ইকুয়াল টু 0 হলে, কিউ ইকুয়াল টু 0 হলে টোটাল ইউটিলিটি কত 3। আর কিউ 0 হলে এটা 0 না হয় টোটাল ইউটিলিটি কত হতো 3 হতো। তো দ্রব্যভোগ 0 হলে উপযোগ কি কখনো 3 হওয়া সম্ভব? কখনো 3 হওয়া সম্ভব না, 2 হওয়া সম্ভব না। উপযোগ কত হবে? 0 হবে। এই জন্য এই 3 এখানে হবে না, এটা সোজা বিন্দুটা এখানে হবে। তাহলে আমরা বলতে পারি দ্রব্যভোগের পরিমাণ 0 হলে, যেহেতু মোট উপযোগ 0 হয়, অতএব টোটাল ইউটিলিটি মোট উপযোগ রেখা কোথা থেকে স্টার্ট হবে? মূল বিন্দু হতে স্টার্ট হবে। এখন আসি, এই রেখাটা ডান দিকে নিম্নগামী হবে মোট উপযোগ রেখা, না ডান দিকে ঊর্ধ্বগামী হবে? তাহলে এখন আমাকে দেখতে হবে মোট উপযোগ রেখার স্লোপটা কি হবে। যদি মোট উপযোগ রেখার স্লোপ ঋণাত্মক হয়, তাহলে মোট উপযোগ রেখা ডান দিকে নিম্নগামী হবে, যেটা আমি লিখে দিয়েছিলাম বোর্ডে। আর যদি মোট উপযোগ রেখার স্লোপ ধনাত্মক হয়, তাহলে মোট উপযোগ রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। আমরা জানি মোট উপযোগ রেখার স্লোপ যে কথা আর প্রান্তিক উপযোগ কি একই কথা। আমরা দেখছি প্রান্তিক উপযোগ 5, 4, 3, 2, 1, মানে কোন চিহ্ন? প্লাস চিহ্ন। 5 এর চিহ্ন প্লাস, 4 এর চিহ্ন প্লাস, 3 এর চিহ্ন প্লাস, 2 এর চিহ্ন প্লাস, 1 এর চিহ্ন কি? প্লাস। অতএব আমরা বুঝতে পারছি আমাদের মোট উপযোগ রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। ডান দিকে কি হবে? মূল বিন্দু থেকে এইভাবে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। যেহেতু আবার প্রান্তিক উপযোগের চিহ্ন, আমি মান বলছি না, আমি কি বলছি? চিহ্ন। যেমন একটা হচ্ছে আমি বললাম 5, মানটা কত? 5, চিহ্নটা প্লাস। আবার -5, মান কত? ভ্যালুটা কত? 5, চিহ্ন কি? মাইনাস। আমি প্রান্তিক উপযোগের ভ্যালু কত সেটা বলছি না, আমি চিহ্নটা বলছি। 5 এর আগে চিহ্ন প্লাস, 4 এর আগে চিহ্ন প্লাস, 3 এর আগে চিহ্ন প্লাস, 2 এর আগে চিহ্ন প্লাস, 1 এর আগে চিহ্ন প্লাস। যেহেতু প্রান্তিক উপযোগের চিহ্ন ধনাত্মক, তাহলে মোট উপযোগ রেখার স্লোপ কি হবে? ধনাত্মক হবে। অর্থাৎ মোট উপযোগ রেখা এইভাবে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। আবার দেখি তো এখানে প্রান্তিক উপযোগ রেখার চিহ্ন কি? মাইনাস। এর মানে একটা পর্যায়ে মোট উপযোগ রেখার স্লোপ কি হবে? মাইনাস হবে। এর মানে মোট উপযোগ রেখা একটা পর্যায়ে এইভাবে ডান দিকে নিম্নগামী হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু ভালোভাবে আবার একটু খেয়াল করি যে আমাদের প্রান্তিক উপযোগের চিহ্ন আমরা কি দেখছি? 5 থেকে 1 পর্যন্ত কি? প্লাস। যেহেতু প্রান্তিক উপযোগের চিহ্ন ধনাত্মক, সেহেতু মোট উপযোগ রেখার স্লোপ কি? ধনাত্মক। কারণ প্রান্তিক উপযোগ হচ্ছে মোট উপযোগ রেখার স্লোপ। যেহেতু প্রান্তিক উপযোগ ধনাত্মক, সেহেতু মোট উপযোগ রেখার স্লোপ ধনাত্মক। সো মোট উপযোগ রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। আমরা জানি কোন রেখার স্লোপ ধনাত্মক হলে রেখাটি ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এরপরে আমরা কি দেখেছি? প্রান্তিক উপযোগ ঋণাত্মক, অর্থাৎ মোট উপযোগ রেখার ঢাল কি হবে? ঋণাত্মক। ফলে মোট উপযোগ রেখার ঢাল ঋণাত্মক হলে রেখাটি ডান দিকে নিম্নগামী হবে। তাহলে আমরা একটু আইডিয়া পেলাম মোট উপযোগ রেখা সম্পর্কে। মূল বিন্দু হতে শুরু হবে, কেন? ভোগ 0 হলে টোটাল ইউটিলিটি 0। এই জন্য রেখাটা কোথা থেকে স্টার্ট হবে? মূল বিন্দু হতে। যেহেতু প্রান্তিক উপযোগ প্রথম দিকে ধনাত্মক হয়, সেহেতু মোট উপযোগ রেখার ঢাল ধনাত্মক হবে। এই জন্য মোট উপযোগ রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। একটা পর্যায়ে কি বলেছি? একটা পর্যায়ে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়, ফলে মোট উপযোগ রেখার স্লোপ ঋণাত্মক হয়, মোট উপযোগ রেখা ডান দিকে নিম্নগামী হবে। এখন প্রশ্ন হলো, মোট উপযোগ রেখা কি সরলাকৃতির হবে? এইটা হচ্ছে একটা প্রশ্ন। মোট উপযোগ রেখা কি সরলাকৃতির হবে?
হ্যাঁ, আমি সরলাকৃতি বলবো তখনই যদি মোট উপযোগ রেখার ঢাল স্থির থাকে। যদি মোট উপযোগ রেখার ঢাল যদি স্থির না থাকে তাহলে মোট উপযোগ রেখা সরল আকৃতির হবে না। তাহলে আমি দেখি মোট উপযোগ রেখার ঢাল স্থির কিনা। আমি দেখতে পাচ্ছি প্রান্তিক উপযোগ 5 4 3 2 1, মানে প্রান্তিক উপযোগ কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। আমি কি দেখতে পাচ্ছি, প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে। 5 4 3 2 1 0 -1, কে হ্রাস পাচ্ছে, প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে। তাহলে মোট উপযোগ রেখার স্লোপ কি হবে, হ্রাস পাবে। মোট উপযোগ রেখার স্লোপ হ্রাস পাবে। তাহলে প্রমাণিত হলো মোট উপযোগ রেখার স্লোপ স্থির নয়, অতএব মোট উপযোগ রেখা এইভাবে সরলাকৃতির হবে না। চিত্র এটা ভুল। আমি আবারও বলছি, আমরা একটা ধারণা পেয়েছি মোট উপযোগ রেখা মূলবিন্দু হতে স্টার্ট হবে ডান দিকে ঊর্ধ্বগামী, ডান দিকে নিম্নগামী। এখন প্রশ্ন হলো মোট উপযোগ রেখা সরলাকৃতির হবে কিনা। আমরা জানি একটি রেখা সরলাকৃতির হয় যখন ওই রেখার স্লোপ বা ঢাল কি হবে, স্থির হবে। আমরা লক্ষ্য করে দেখেছি যে মোট উপযোগ রেখার স্লোপ স্থির না পরিবর্তনশীল। আমরা জানি প্রান্তিক উপযোগ হচ্ছে মোট উপযোগ রেখার স্লোপ। আমরা দেখছি প্রান্তিক উপযোগ 5 4 3 2 1 0 -1, প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে। আর প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে কি, মোট উপযোগ রেখার স্লোপ হ্রাস পাচ্ছে। প্রান্তিক উপযোগ 5, মোট উপযোগ রেখার স্লোপ 5। প্রান্তিক উপযোগ 4, মোট উপযোগ রেখার স্লোপ 4। প্রান্তিক উপযোগ 3, মোট উপযোগ রেখার স্লোপ 3। প্রান্তিক উপযোগ 2, মোট উপযোগ রেখার স্লোপ 2। এবারে প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়া মানে কি, স্লোপটা হ্রাস পাচ্ছে। প্রমাণিত হলো মোট উপযোগ রেখার স্লোপ স্থির নয়, অতএব মোট উপযোগ রেখা সরলাকৃতির হবে না। এই ধরনের চিত্র হবে না। তাহলে মোট উপযোগ রেখার ঢাল কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে আমরা এখন কি করব? প্রথমত একটা জিনিস হচ্ছে, মোট উপযোগ রেখা প্রথমে ডান দিকে ঊর্ধ্বগামী হবে, এরপর ডান দিকে নিম্নগামী হবে। এটা আমরা আগে কনফার্ম হয়েছি। এখন শর্ত হচ্ছে ঢাল কি হতে হবে, হ্রাস পেতে হবে। এই রেখাও তো ডান দিকে ঊর্ধ্বগামী কিন্তু বক্রাকার। দেখি এটা মোট উপযোগ রেখা কিনা, একটু চিন্তা করে দেখি। আমি এখানে একটা স্পর্শক টানলাম, এখানে কি করলাম, আরেকটা স্পর্শক টানলাম। এই স্পর্শকের চেয়ে এই স্পর্শক খাড়া, তাহলে এখানে স্লোপ কি, স্লোপ বেশি। এই স্পর্শকের চেয়ে এই স্পর্শকটা কি খাড়া, তাহলে স্লোপ কি, বেশি। তা আমি দেখলাম যদি মোট উপযোগ রেখা যদি ভূমি অক্ষের দিকে যদি কি হয়, উত্তল আকৃতির হয়, তাহলে স্লোপ কি হবে, বাড়বে। এখান থেকে এখানে স্লোপ বেশি, স্লোপ বাড়বে। কিন্তু আমি জানি স্লোপ কি হয়, হ্রাস পায়। তাহলে এই রেখাটা মোট উপযোগ রেখা হবে না। এই রেখাটা মোট উপযোগ রেখা হবে না, এটা আঁকা যাবে না। এখন আমি আবার আরেকটা রেখা আঁকি, কিন্তু আঁকার সময় খেয়াল রাখতে হবে যেহেতু মোট উপযোগ রেখার স্লোপ ধনাত্মক, অবশ্যই ডান দিকে ঊর্ধ্বগামী করে আঁকতে হবে। আর যেহেতু স্লোপ স্থির নয়, তাহলে বক্রাকার হতে হবে। এখন আমি এইভাবে আঁকছি। এই রেখাটা, এটা একটা বক্রাকার রেখা। একটু দেখি, এই বিন্দু স্লোপ বার করে স্পর্শক টেনেছি। স্পর্শক টেনেছি। আমরা এই যে রেখাটা আঁকলাম, এ বিন্দু আর কি এফ বিন্দু, আমরা মোট উপযোগ রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে, আবার বক্রাকার হয়েছে। এই বিন্দুতে যে স্পর্শক আর এফ বিন্দুতে স্পর্শক, এই বিন্দু স্পর্শকটা খাড়া, এফ বিন্দু স্পর্শকটা কি, ফ্ল্যাটার। তাহলে এফ বিন্দুতে স্লোপ কি, স্লোপ কমে, স্লোপটা কমে। অর্থাৎ এটা কিন্তু আবার কি হচ্ছে, মোট উপযোগ রেখার সাথে মিল খাচ্ছে। কেন?
এই রেখাটা। কেন? যেহেতু দ্রব্যের ভোগ 0, মোট উপযোগ 0, রেখাটা মূলবিন্দু হতে স্টার্ট হবে। 2 নাম্বার হচ্ছে যেহেতু মোট উপযোগ রেখার কি স্লোপ ধনাত্মক, রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। এই যে এতটুকু পর্যন্ত রেখা কিন্তু কি ডান দিকে ঊর্ধ্বগামী। একটা পর্যায়ে স্লোপ ঋণাত্মক, রেখা ডান দিকে নিম্নগামী। এরপরে রেখাটা কি হয়ে গেছে ডান দিকে নিম্নগামী, স্লোপ ঋণাত্মক। এরপরে আমরা কি দেখছি মোট উপযোগ রেখার স্লোপ কি হচ্ছে হ্রাস পাচ্ছে। তাহলে আমরা দেখি কেন। এই যে প্রান্তিক উপযোগ 5 4 3 2 1, প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে, এর মানে মোট উপযোগ রেখার স্লোপ হ্রাস পাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, এই বিন্দুতে এভাবে যদি রেখা আঁকি, মানে ভূমি অক্ষের দিকে কি অবতল, অবতল আকৃতির। কোন দিকে? আমি যদি ভূমির দিকে অবতল আকৃতির যদি আঁকি, তাহলে এই বিন্দুর স্পর্শক বের করার জন্য আমি এই টানটা টানলাম, স্পর্শক R1, আর এফ বিন্দুর স্পর্শক কত R2। R1 হতে R2 ফ্ল্যাটার, অর্থাৎ এফ বিন্দুর স্লোপটা কি, এই বিন্দুর চেয়ে এফ বিন্দুর স্লোপ কম, এবারে স্লোপটা কি হচ্ছে হ্রাস পাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা মোট উপযোগ রেখা হয়ে যাচ্ছে। আবার এই দেখেন, এই বিন্দুতে যদি আমি স্পর্শক টানি, তাহলে ভূমি অক্ষের সমান্তরাল, মানে স্লোপ কত 0, মানে এই বিন্দুতে প্রান্তিক উপযোগ কি হবে 0 হবে। এই যে প্রান্তিক উপযোগ কি 0, প্রান্তিক উপযোগ 0 মানে কি মোট উপযোগ রেখার একটা বিন্দুতে স্লোপ কি হবে 0 হবে। এই যে এই বিন্দুতে স্লোপ 0 হয়েছে। আবার এই বিন্দুতে যদি স্পর্শক যদি আমি টানি, তাহলে সেটা কি হয়ে গেছে ডান দিকে নিম্নগামী, মানে স্পর্শক মাইনাস, মানে প্রান্তিক উপযোগ কি হয়ে গেছে মাইনাস। এই যে প্রান্তিক উপযোগের সাথে কি হয়েছে, চিত্রটা মিল খেয়েছে। তাহলে এখন আমরা বলতে পারি এটা হচ্ছে কি একটা মোট উপযোগ রেখা। তাহলে আমি এখন একেবারে একটা ফিনিশিং দিচ্ছি। সেটা কিভাবে? প্রথমে আমরা বলবো দ্রব্যের ভোগ 0 হলে মোট উপযোগ 0 হয়, অতএব মোট উপযোগ রেখা মূল বিন্দু হতে স্টার্ট হবে। এরপরে আমরা বলবো যে যেহেতু প্রান্তিক উপযোগ ধনাত্মক এবং এক পর্যায়ে কি হয় ঋণাত্মক হয়, অর্থাৎ মোট উপযোগ রেখার স্লোপ এক পর্যায়ে ধনাত্মক এবং এক পর্যায়ে কি হবে ঋণাত্মক হবে। ফলে মোট উপযোগ ডান দিকে ঊর্ধ্বগামী এবং এক পর্যায়ে ডান দিকে কি হবে নিম্নগামী হবে। এখন প্রশ্ন হচ্ছে যে মোট উপযোগ সরলাকৃতির হবে না বক্রাকার হবে। যেহেতু প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে, সেহেতু মোট উপযোগ রেখার স্লোপ হ্রাস পাচ্ছে, অতএব মোট উপযোগ রেখা সরল আকৃতির হবে না। মোট উপযোগ রেখা হবে ভূমি অক্ষের দিকে অবতল আকৃতির। এভাবে মোট উপযোগ রেখা ভূমি অক্ষের দিকে অবতল আকৃতি হবে। কারণ একটা অবতল আকৃতির বিভিন্ন বিন্দুতে আমরা যদি স্পর্শক যদি টানি যদি, তাহলে দেখা যাবে যে স্লোপটা কি হচ্ছে হ্রাস পাচ্ছে। একটা পর্যায়ে আমরা প্রান্তিক উপযোগ 0 দেখেছি। এই যে এই এই এখানে আমরা দেখেছি স্লোপ ভূমি অক্ষের সমান্তরাল, কে স্লোপ ভূমি অক্ষের সমান্তরাল। তাহলে স্লোপ কত হবে, স্পর্শক ভূমি অক্ষের সমান্তরাল, স্লোপ কত হবে 0। এর মানে এখানে কি হয়ে গেছে প্রান্তিক উপযোগ কত 0, মার্জিনাল ইউটিলিটি কত হবে 0 হবে। আবার আমরা দেখেছি প্রান্তিক উপযোগ 0 হলে মোট উপযোগ কি হয়, এই যে সর্বোচ্চ হয়েছে। এরপর আমরা দেখেছি প্রান্তিক উপযোগ ঋণাত্মক। আমরা এই অংশে আমরা দেখছি কি স্লোপটা স্পর্শকটা ডান দিকে নিম্নগামী, মানে ঋণাত্মক। এই যে প্রান্তিক উপযোগ কি হয়েছে ঋণাত্মক, এই জন্য মোট স্লোপ ঋণাত্মক, মোট উপযোগ রেখা ডান দিকে নিম্নগামী হয়েছে। এইভাবে আমরা কি করলাম, একটি মোট উপযোগ রেখা কি করেছি আমরা অঙ্কন করেছি, যে প্রান্তিক উপযোগের বৈশিষ্ট্যের কি ভিত্তিতে। অতএব আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, শুধু মোট উপযোগের ব্যাপার নয়, আমরা যখন মোট আয় রেখা অঙ্কন করব অথবা খরচ রেখা যখন অঙ্কন করব, তখন অবশ্যই আমাদেরকে কি করতে হবে, যে এই প্রান্তিক কনসেপ্ট, যে প্রান্তিক আয় বা প্রান্তিক খরচ, কারণ প্রান্তিক আয় হচ্ছে মোট আয় রেখার কি ঢাল, প্রান্তিক খরচ হচ্ছে মোট খরচ রেখার কি ঢাল, এগুলোর ভিত্তিতে আমাদেরকে কি করতে হবে চিত্রগুলো অঙ্কন করতে হবে। আমাদেরকে এখন প্রশ্ন করা হলো, প্রান্তিক উপযোগ স্থির হলে মোট উপযোগ রেখা আকৃতি কিরূপ হবে। প্রশ্নটা কি, প্রান্তিক উপযোগ স্থির হলে
মোট উপযোগ রেখার আকৃতি কিরূপ হবে। আমাদের প্রথম যেটা কথা হচ্ছে যে আমরা জানি প্রান্তিক উপযোগ, ভোক্তা যদি যুক্তিশীল আচরণ করে প্রান্তিক উপযোগ সবসময় কি হবে, ধনাত্মক হবে। যেহেতু প্রান্তিক উপযোগ কি হবে, ধনাত্মক হবে, সেহেতু মোট উপযোগ রেখার স্লোপ কি হবে, ধনাত্মক হবে। এর মানে মোট উপযোগ রেখা আমরা জানি মূলবিন্দু হতে স্টার্ট হয়, এটা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। এরপরে একটা পর্যায়ে আমরা জানি প্রান্তিক উপযোগ কি হয়, ঋণাত্মক হয়, ফলে মোট উপযোগ রেখার স্লোপ কি হবে, ঋণাত্মক হবে। ফলে একটা পর্যায়ে আমাদের মোট উপযোগ রেখা কি হবে, ডান দিকে নিম্নগামী হবে। এরপরে আমাদেরকে শর্ত দেওয়া হয়েছে প্রান্তিক উপযোগ কি স্থির। কি শর্ত দেওয়া হয়েছে, প্রান্তিক উপযোগ কি স্থির শর্ত দেওয়া হয়েছে। সাধারণত প্রান্তিক উপযোগ স্থির নয়, প্রান্তিক উপযোগ কি হয়, হ্রাস পায়। কিন্তু আমাদেরকে বলা হয়েছে প্রান্তিক উপযোগ স্থির। যদি প্রান্তিক উপযোগ স্থির হয় তাহলে মোট উপযোগ রেখার স্লোপ কি হবে, স্থির হবে। আর মোট উপযোগ রেখার স্লোপ স্থির হলে আমার টোটাল ইউটিলিটি কার্ভ কি হবে, সরলাকৃতি হবে। আমরা জানি কোন রেখার স্লোপ যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওই রেখাটা কি হয়, সরলাকৃতি হয়। তাহলে এই তিনটাকে সমন্বয় করে আমরা কি করব, এখন মোট উপযোগ রেখা কি করব, আমরা অঙ্কন করব। কোনটাকে, এই তিনটাকে সমন্বয় করে আমরা মোট উপযোগ রেখা অঙ্কন করব। যেহেতু আমাদের যে প্রান্তিক উপযোগ ধনাত্মক, স্লোপ ধনাত্মক, অত মোট উপযোগ রেখা আমার কি হবে, ডান দিকে কি হবে, ঊর্ধ্বগামী হবে। আর যেহেতু প্রান্তিক উপযোগ স্থির বলা হয়েছে, মোট উপযোগ রেখা সরলাকৃতি হবে, অর্থাৎ এটা হবে আমার টোটাল ইউটিলিটি কার্ভ।